চেষ্টা করছি মোটামুটি একটা জায়গায় কাজ করতে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्रयशिवा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूर्याय सच्चित् सुख स्तंभाय शालिनी तपहार। এখন আমার আজকের যে বিষয় সেটি কিন্তু সংবিধানের বিষয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমি আমার বক্তব্যকে উৎসর্গ করতে চাই প্রয়াত শিক্ষক ভোলানাথ ঘোষ, যিনি রাষ্ট্রবিজ্ঞান কি কেমন করে পড়তে হয়, কেমন করে পড়াতে হয় আমাকে শিখিয়েছিলেন। যদিও আমার এইচএসে আমি ছিলাম সায়েন্স স্টুডেন্ট। আর একজনের কথা বলবো, তিনি আমার কলেজের শিক্ষক মাননীয় ইয়াকুব মল্লিক। আমি কোনোদিন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়িনি, শুধু স্যারের লেকচার শুনছিলাম। আরেকজনের কাছে আমি কৃতজ্ঞ, তিনি হচ্ছেন ডক্টর বিমান মাহাতো, আমার চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের বাংলার শিক্ষক। দুজন প্রয়াত, বিমানবাবু এবং ভোলানাথ বাবু। আর ইয়াকুব মল্লিক স্যারের সঙ্গে আমার দেখা হয়নি। আমি প্রথমেই তাদেরকে স্মরণ করবো আজকের এই বক্তব্যে। তো আমি বক্তব্যটাকে তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি একটা গল্প বলবো, তারপর বক্তব্যে যাব, তারপর আমি একটা প্রশ্ন উত্তরের আসন পরিচালনা করব। তার কারণ হচ্ছে আমরা যারা WBCS এক্সাম দিতে চাই, WBCS, রেল, ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সকল পরীক্ষা হয় তার একটা জিকে অপশন থাকে। সেইখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এখান থেকে কোশ্চেন আছে। তো আমি চেষ্টা করবো আজকে আমার এই ক্লাসটা যারা এখানে পরবর্তীকালে চাকরি জীবনে প্রবেশ করতে চায় তাদের কাজে লাগে। ওকে, শুরু করি। প্রথমে আমি গল্পটা নিয়ে শুরু করব। গল্পটা রিলেটেড। তা আমার দুই প্রিয় ছাত্রছাত্রী, একজনের নাম নীলপরি আর একজনের নাম বিজয়। তো ওদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে। তা পেয়ারা গাছ থাকার জন্য নীলপরি বিজয় দুজনে পেয়ারা পাড়তে উঠেছে। তা দুজন দুটো পেয়ারা পেড়েছে, আরেকটা পেয়ারা নিচে পড়ে গেছে। নিচে ছিল একটা চড়ুই পাখি, বাসা করেছিল। পেয়ারাটা চড়ুই পাখির উপর পড়েছে। তা পড়ার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চড়ুই পাখি উঠতে শুরু করে। ওর যে প্রবেশ করে পাশ দিয়ে যাচ্ছিল একটা হাতি, হাতির কানে। তা হাতি তখন ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে হাতি যেখানে পা দেয় সেখানে ছিল একটা শেয়ালের গর্ত। শেয়াল তখন তার গর্ত থেকে ছুটতে থাকে। শেয়াল যখন গর্ত থেকে ছুটতে থাকে সে পা দেয় একটা ব্যাঙের গর্তে। ব্যাঙ তখন লাফিয়ে যায় একটা পুকুরে। সেই পুকুরে চলছিল একটা হাঁস। ব্যাঙটা সে হাঁসের পিঠে চেপে বসে। পুকুরটা ছিল বনের ধারে। এতে বিভ্রান্ত হয়ে হাঁসটা বেঁচে হাজির হয় সিংহের নাকে। রাজামশাই সিংহ ঘুমাচ্ছিল সেই সময়। তা সিংহের নিদ্রাভঙ্গ হয়ে যায়। সিংহ তখন ওই রাজহাঁসকে প্রশ্ন করে তুমি আমার ঘুম ভাঙালে কেন? তা রাজহাঁস বলে, না আমার কোনো দোষ নেই, আমি তো আমার অধিকারে ছিলাম, আমি তো আমার পুকুরে ছিলাম, ব্যাঙ আমার উপর চড়ে বসে। তখন সিংহমশাই ব্যাঙকে ডেকে আনা হোক। ব্যাঙকে জিজ্ঞেস করে, ভাই ব্যাঙ, তুমি হাঁসের উপর উঠলে কেন? ব্যাঙ বলে, আমি তো আমার বাসার অধিকারী ছিলাম, আমার তো কোনো দোষ নেই, শেয়াল আমার গর্তে পা দেয়। তখন সিংহমশাই শেয়ালকে ডাকেন। শেয়ালকে জিজ্ঞেস করে, ভাই শেয়াল, তুমি কেন ব্যাঙের কাছে এসেছিলে, ব্যাঙের গর্তে পা দেবে?
শেয়াল বলে আমি তো আমার গর্তেই বসবাস করছিলাম, আমার কোনো দোষ নেই। হাতি এসেছিল, হাতিকে জিজ্ঞেস করে ভাই হাতি তুমি শেয়ালের গর্তে এলে কেন? হাতি বলে আমি তো চলছিলাম রাজপথ ধরে আমার অধিকারী, হঠাৎ এক চড়ুই পাখি আমার কানে এসে হাজির হয়। চড়ুই পাখিকে জিজ্ঞেস করে ভাই চড়ুই পাখি তুমি হাতির কানে গেল কেন? চড়ুই পাখি বলে আমি তো ঘর সংসার করছিলাম, ডিমে তা দিচ্ছিলাম, এক পেয়ারা আমার কাছে এসে হাজির হয়। তখন তারপরে পেয়ারা কারা ছিল? বিজয় আর নীলপরি। বিজয় আর নীলপরিকে ডাকা হয়। বিজয় আর নীলপরি বলে আমরা তো পেয়ারা পড়তে উঠেছিলাম, কিন্তু ওই গাছে ছিল এক কাঠপিঁপড়ে, সে আমাদের কামড়ে দেয়, তার জন্যে আমাদের হাতের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, পেয়ারা আমাদের হাত থেকে পড়ে যায়। তখন সিংহামশাই কি করেন? ওই কাঠপিঁপড়েকে ডাকেন। কাঠপিঁপড়ের শাস্তি ঘোষণা হয়। কাঠপিঁপড়ের পিছনের দিকটা একটা সুতোতে দিয়ে টাঙিয়ে দেওয়া হয়, আর কাঠপিঁপড়েকে দোল দোল দুলনি করা হয়। সারাদিন কাঠপিঁপড়ে এরকম করতে করতে দেখা যায় কাঠপিঁপড়ের মাঝের অংশটা শুরু হয়ে যায়। তখন থেকে আপনারা দেখবেন কাঠপিঁপড়ের মাঝের অংশটা শুরু, দুদিকটা মোটা। তা আপনারা প্রশ্ন করবেন স্যার আজকে আপনি করবেন ফান্ডামেন্টাল ডিউটিস, আর তার জায়গায় এরকম একটা গল্প কেন বলছেন? খুব ভালো করে খেয়াল করে দেখুন, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের 6টা, আগে ছিল 7টা, শেষটা ছিল সম্পত্তির অধিকার, ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন সর্বসাকুল্যে 6টা, সম্পত্তির অধিকারকে এখন আইনি অধিকারে আনা হয়েছে। তা দেখুন সবাই কিন্তু তার অধিকার বোধে দাঁড়িয়ে রয়েছে গল্পটার মধ্যে। নীলপরি আর বিজয় তাদের পেয়ারা গাছ, তারা সেই অধিকারে উঠেছে। কাঠপিঁপড়ে সে তো পিঁপড়ে কীটপতঙ্গ, সে তো ফলের কাছে যাবে, সে তার অধিকারে কাছে আছে। সবাই দেখবেন এই গল্পটার মধ্যে সবাই কিন্তু তার অধিকারে হস্তক্ষেপ করার জন্য অন্যের কাছে একটা প্রবলেম ক্রিয়েট করেছে। এখানে যদি এই ফান্ডামেন্টাল রাইটস এর সঙ্গে সঙ্গে তারা ফান্ডামেন্টাল ডিউটিস গুলো পালন করতেন, তারপরে যদি সহনশীল হতো, কারণ নীলপরি আর বিজয় তারা কোনো দোষ করে না, পিঁপড়ে অযথা কামড়িয়েছে, অর্থাৎ সহাবস্থান যে নীতি, সেই নীতি মান্য করে। এই ছিল আমাদের গল্প। তার এখানে প্রবলেম কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ঠিকঠাক ভাবে এরা পালন না করার জন্য ফান্ডামেন্টাল রাইটস এফেক্টেড হয়েছে। এবারে আমরা আসবো আজকের যে মূল টপিক, ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। তো এই কর্তব্যে আমরা আসবো প্রথমে আমাদের যে ভারতবর্ষের যে সংবিধান, সেটা আপনারা সবাই জানেন 1949 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী করা হয়। তো ভারতবর্ষের সংবিধানের যারা রূপকার ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর আম্বেদকর, এদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। শুধু ভারতবর্ষের সংবিধান লিপিবদ্ধ করার জন্য, রচনা করার জন্য, এডিট করার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, বিভিন্ন দেশের সংবিধানগুলোকে এই সংবিধান কমিটি ভালো করে পড়েছে। তারপর বিভিন্ন সংবিধান, বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন বিষয়গুলো তারা আত্মস্থ করেছেন, তারপর ভারতবর্ষের উপযোগী করে সেগুলো লিপিবদ্ধ করেছেন। তো এই আজকে যেটা বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। তো এটা 1949 সালের 26শে জানুয়ারি আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, তাতে লিপিবদ্ধ ছিল না। তাহলে কবে লিপিবদ্ধ হলো প্রশ্ন আসবে? 1976 সালে এটা লিপিবদ্ধ হলো। কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা?
ইউনাইটেড স্টেট অফ